অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এই নির্বাচনের ৩টি শীর্ষ পদে জয়লাভ করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এছাড়া ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো ভূমিধস জয় পেয়েছে ছাত্র শিবির। এ নির্বাচন শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকেনি, বরং জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডাকসু নির্বাচন ও রাজনীতির বার্তায় শিরোনামে আজকের আলোচনা। দর্শক, আমি ফাইরাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন একে একে পরিচিত হই। আছেন ডক্টর শহীদুল জাহিদ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর শহীদুল জাহিদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, কিন্তু ফলাফল ঘিরে আমরা যে নানামুখী প্রতিক্রিয়া দেখলাম, দিনভর যে অভিযোগের পাহাড় দেখলাম, সবকিছু মিলিয়ে আপনি নির্বাচন কমিশনের একজন সদস্য ছিলেন, আপনার দৃষ্টিকোণ থেকে কেমন হলো নির্বাচন? প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই আমার সম্মানিত সভা আলোচক প্রিয়জন আজিজ ভাইকে এবং যারা সম্মানিত দর্শকবৃন্দ কষ্ট করে আমাদের এই প্রোগ্রাম দেখছেন। আপনার দেশ টিভিকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় যে আজকে যে ফলাফল ঘোষিত হয়েছে ডাকসু নির্বাচন 2025 এর, এবং এই অতি সাম্প্রতিক সমসাময়িক বিষয়টি নিয়ে একটি আলোচনা পর্ব অনুষ্ঠানের জন্য। আপনি যেটি বলছেন যে ডাকসু নির্বাচন উপলক্ষে প্রতিক্রিয়াটা কি, আমরা যেটা দেখেছি যে ডাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে খুবই আনন্দঘন উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল, এবং এটি বিশেষ করে 2024 সালের জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের একটি প্রাণের দাবিতে পরিণত হয়েছিল। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এই ডাকসু নির্বাচন 2025 এবং হল সংসদ যে নির্বাচনটি গতকাল অনুষ্ঠিত হয়ে গেল, এখানে কিন্তু কোনো দলীয় পরিচয় কিন্তু আসলে এই ডাকসু এবং হল সংসদ নির্বাচনগুলো হয় না। আপনি যদিও আপনার প্রাথমিক বক্তব্যে বলেছেন যে বিশেষ কোনো ছাত্র সংগঠনের প্রার্থীবৃন্দ জয়লাভ করেছে, কিন্তু আদতে কিন্তু আসলে এটি ডাকসু ব্যক্তিকেন্দ্রিক। যারা হচ্ছে ছাত্রছাত্রী বৈধ, তারা যে কেউ ভোটার মানে এখানে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন। আমি আপনার এই টেলিভিশনের এখান থেকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং যারা এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নির্বাচনটিকে কম্পিটিটিভ একটি উৎসবমুখর পরিবেশে রূপান্তরিত করতে সহযোগিতা করেছেন, যারা ফলাফল মেনে নিয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই। তারপরে যেটা আসেন যে এখানে অভিযোগের কথা আপনি যেটা বলছেন, তো অভিযোগ এটা বাংলাদেশের একটি গতানুগতিক ধারা। আমরা যে কোনো জাতীয় নির্বাচন, ইভেন যে কোনো সমিতির নির্বাচন হোক, বিভিন্ন চেম্বার বা অ্যাসোসিয়েশনের নির্বাচনগুলো হোক, যারা জয়ী তারা সবসময় এটার পক্ষে কথা বলেন, যারা জয়ী হতে পারেন না তারা সাধারণত কিন্তু এই ধরনের বিভিন্ন অভিযোগের দ্বারস্থ হন। আমরা আমাদের কমিশন পর্যন্ত সেরকম কোনো অভিযোগ আমরা সেভাবে পাইনি। তবে আপনাদের মাধ্যমে আপনারা যেভাবে দেখেছেন বিভিন্ন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে অথবা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে তারা স্ব ক্ষেত্র ব্যবহার করে দু চার জায়গায় হয়তো তারা এই কথাগুলো বলছেন। কিন্তু ডক্টর শহীদুল জাহিদ, আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি যেখানে শামসুন্নাহার হলে বাকের মজুমদার শূন্য ভোট কিভাবে পায় এমন প্রশ্ন করেছেন একজন শিক্ষার্থী। তার ভোট কোথায় গেল সে প্রশ্ন আপনাকেই করছিল। সেই সঙ্গে কয় টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন এমন প্রশ্ন করতেও শোনা যায়। এ বিষয়ে কি বলবেন? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কেন প্রশ্ন উঠবে? আমি খুবই প্লিজড যে এই একটা ভুল বুঝাবুঝি সেটা আপনার মাধ্যমে জাতির সামনে ক্লিয়ার করতে চাই। আমরা যখন হচ্ছে রেজাল্ট শিটটা পড়ছিলাম, এটা কিন্তু আসলে যেভাবে লেখা, মনে করে 10 নাম্বার সে পেয়েছে 0 বা 1 ভোট বা 2 ভোট এভাবে পড়ে যাচ্ছিলাম। আমার যে প্রিয় বোনটি প্রতিক্রিয়া দেখিয়েছেন তার প্রতি সম্মান জানাই। তিনি আমাদেরই স্নেহধন্য ছাত্রী। তিনি যেটা বলছেন যে আসলে সে আগেরটা শুনে সে সামনে চলে এসেছে,
কিন্তু আসলে সে যার সম্পর্কে জানতে চাচ্ছিল সে 11 নম্বর ব্যালটধারী, যিনি সম্ভবত ভুল না করে থাকলে বাকের সাহেব সম্ভবত, তিনি 124 ভোট পেয়েছেন। এবং সাথে সাথে ওনাকে যখন দেখানো হলো যে আপনি আসলে কার সম্পর্কে জানতে যাচ্ছেন, তো উনি বললেন যে এই যে, এবং আপনারা দেখবেন যে ভিডিও ক্লিপে কিন্তু আছে, সে কিন্তু নিশ্চিত হয়ে যখন দেখলো 124 ভোট, সে যাকে ভোট দিয়েছে সে কিন্তু ধীরে ধীরে ওখান থেকে চলে গিয়েছে। আর যে কথাটি বলেছে যে কত টাকার বিনিময়ে আপনি মানে কি বলেছে, এটা আমাদেরই ছাত্রী, সে হয়তো ওখানে যে অবস্থানে ছিলেন হয়তো পরিস্থিতিটা সামলাতে পারেননি, সেই জন্য এটি বলেছেন। তিনি নিজেও বিশ্বাস করেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষকবৃন্দ আছি, আমরা টাকার কাছে কখনো আমাদের বিবেক, বিবেচনা, বুদ্ধি এখানে আমরা নতি স্বীকার করি না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব এম এ আজিজ, আমরা দেখেছি যে ডাকসু নির্বাচন শুধুমাত্র ক্যাম্পাস সীমায় সীমাবদ্ধ থাকেনি, জাতীয় রাজনীতিতেও ব্যাপক আলোচনা চলছে এবং প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি যেমনটি মির্জা আব্বাস প্রশ্ন তুলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এত ভোট কোথা থেকে এলো, এবং তিনি আরও প্রশ্ন রেখেছেন যে আতাত করে ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে শিবির। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি টকশোতে এসেছি, বিএনপির কিছু নেতাও পেয়েছি। যখন ছাত্রলীগ, ছাত্রদল হলের কমিটি ঘোষণা করলো, তখন কিন্তু প্রতিবাদ আসছিল যে হলে রাজনীতি চলবে না, ছাত্র রাজনীতি। তখন কিন্তু আমি বলেছিলাম যে একটা পুকুরে যখন নামবেন, তখন ওই পুকুরের তলদেশে কি আছে এটা বুঝে নেবেন, আমি বলেছি। অর্থাৎ এই যে শিবিরের যারা প্রার্থী, তারা কিন্তু আগে ছাত্রলীগ করত, অর্থাৎ আমি বলি গুপ্ত শিবির, এবং তারা প্যানেলও দিয়েছে। প্যানেলের নামও কিন্তু তারা শিবির রাখে নাই, এর প্রয়োজন নাই, এটা ঠিক আছে, কারণ ব্যক্তির নামেই হয়, ব্যক্তিই দাঁড়ায়, তা বুঝলাম। কিন্তু ছাত্র দলের কমিটি আছে, সবাইকে আইডেন্টিফাই করা গেছে, কিন্তু তাদের কমিটিটি কিন্তু আইডেন্টিফাই করা যায় নাই। এটাও একটা গুপ্ত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নাম দিয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে দেখেন, সক্রেটিস বলেছিল যে বিদ্যাপীঠ, উচ্চ শিক্ষালয়, এটা হলো জ্ঞান বিকাশের জায়গা। আমাদের বাংলাদেশে, বিশেষ করে অন্যান্য দেশে আপনারা দেখেন যে ডাকসু নির্বাচন হলেই যে, বা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে কোনো পক্ষ জিতলেই মনে হয় যেন তাদের নেতৃত্ব বিকাশ ঘটবে এবং তারাই জাতীয় নির্বাচন বা অন্য কিছুতে তাদের সেখানে আপনারা জয়ী হতে পারবে, সেখানে ইনফ্লুয়েন্স করবে। হ্যাঁ, ইনফ্লুয়েন্স কিছু করবে, এটা মানলাম। ধরেন সারা পৃথিবীতে 195টা দেশ, স্বাধীন দেশ আছে, তার ভিতরে খুব বেশি দেশে কিন্তু আপনার ছাত্র সংগঠন হয়, কিন্তু আমাদের দেশে রাজনৈতিক দলের লেজুর ভিত্তির সংগঠন পৃথিবীতে হয় না, বিশেষ করে ইউরোপিয়ান দেশে তো হয়ই না। তো আপনি দেখেন, ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকাতে যখন ছাত্ররা বিশ্ববিদ্যালয়তে বেরিয়ে আসছে, কোনো সংগঠন কিন্তু নেতৃত্ব দেয় নাই, স্বপ্রণোদিত হয়ে ছাত্ররা এসেছে। এখন প্রশ্ন হলো যে এখানে যেটা হচ্ছে, অনেকগুলো অভিযোগ এসেছে, কোনো আমার কাছে মনে হয়েছে ইলেকশনের সমন্বয় ছিল না, তবে রেজাল্টের এত ব্যবধান, এটা মেনে নেওয়াই উচিত। আমি মনে করি এই নির্বাচনে 40,000 ছাত্রছাত্রী ভোটার সেখানে স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়েছে এবং 80%-এর কাছাকাছি ভোট পড়েছে। সুতরাং সেখানে ত্রুটি বিচ্ছিন্ন সামান্য থাকবে, তবে আমার কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে, বিশেষ করে ইলেকশন যে কমিশন, তাদের ভিতরে কোঅর্ডিনেশনের অভাব ছিল। অর্থাৎ তারা বোধহয় যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে কিনা জানি না, কোনো সেন্টারে আপনার প্রার্থীকে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে, কোথাও দেওয়া হয় নাই। আবার এও দেখা গেছে, ভিডিওতে দেখা গেছে যে শিবিরের প্রার্থী কেন্দ্রে ঢোকা আছে, বাইরের থেকে ছাত্র দলের প্রার্থী থাপড়াচ্ছে, সে ঢুকতে চাচ্ছে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এগুলো আছে ছোটোখাটো। তারপরে আমি বলবো, দেখেন আমাদের সেই, আপনি দেখেন এই আপনার পাকিস্তান আমল থেকে বলবো যে যত নির্বাচন ছাত্র সংগঠনের, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হয়েছে, সবসময় কিন্তু বাক্স দেওয়া হয়ে গেছে। এবার তো বাক্স দেওয়া হয়নি অন্তত। নানান বলা হয়েছে ভোট, এত ভোট আসলো কেন। আমার বক্তব্য হচ্ছে যে একটি গোপন সংগঠন, এটাকে ভাবতে হবে দেশে যে
এই গোপন সংগঠন গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে কিনা। আপনি দেখেন আপনার যে ভিপি শিবির থেকে নির্বাচিত হলো, সে কতকগুলো কথা বলেছে আমি শুনেছি। সেটা হচ্ছে যে আমি ডাকসুর ভিপি নই, আমি কারো বড় ভাই ছিলাম, আমি বড় ভাই আছি, কারো ছোট ভাই ছিলাম, আমি ছোট ভাই আছি। এই হলে কারো কোনো ছাত্রের কোনো সমস্যা, ছাত্রছাত্রীর সমস্যা হলে আমি দেখব, এমনকি পারিবারিক সমস্যা হলেও আমরা দেখব, আমরা সারাক্ষণ আপনাদের সেবায় থাকব। এখানে কিন্তু স্ট্র্যাটেজিটা ধরা গেছে। অর্থাৎ এই যে ধরেন যে গণঅভ্যুত্থান হয়ে গেল, আন্দোলন হয়ে গেল, আপনার ছাত্র আন্দোলন হয়ে গেল, তখন কিন্তু এই আপনার শিবিরের যে ভিপি হলো তিনি কিন্তু ছাত্রলীগ করতেন। এবং আমার কাছে অনেক ছবি আছে, যে শেখ হাসিনার সাথে পর্যন্ত ছবি আছে। তো সেও তো আপনার আত্মগোপন করেছিল, আমি মানলাম আত্মগোপন করেছিল, অর্থাৎ কখনো কিন্তু পরিচয় দেয় নাই। পরিচয় হলো যখন 5ই আগস্টের পরিবর্তনের পরে ভিসি সব ছাত্রদেরকে ডেকেছিল নির্বাচনের জন্য, তখন কিন্তু হঠাৎ করে এই আপনার এখন যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হলো, সে করলো যে আমি শিবিরের ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট। তখন সব সারা দেশে কিন্তু স্টান হয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে এখানে দুইটা জিনিস এখানে আমি পরিষ্কার, ধরেন নির্বাচনে কিন্তু যেটা হয়ে গেছে, ধরেন কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এটা ঠিক আছে, কিন্তু এটার কিন্তু আপনার তদন্ত হওয়া উচিত ছিল। সেটা কিন্তু নির্বাচন কমিশন অ্যাভয়েড করছে, সরাসরি রেজাল্ট ঘোষণা করে দিছে। কিছু কিছু যৌক্তিক সমস্যা তো দাঁড়িয়েছিল, সেটা করতে পারতো, তদন্ত করতে পারতো। কারণ ভিসি সাহেবও বলেছে সব জায়গায় সিসি ক্যামেরা ফিট করা আছে। তো তাহলে এই যে ধরেন একটা সেন্টারে ঢুকলো শিবিরের প্রার্থী, ছাত্র দলের প্রার্থী ঢুকলো না, ভিতরে কি কথোপকথন হলো এটা তো জানা যাবে না। শিবিরে সিসি ক্যামেরা দেখে হয়তো বোঝা যাবে কথা হচ্ছে, দেখছি তো, আমরা ভিডিও দেখেছি তো। তো সুতরাং আবার ভিডিওতে সব কিছুই আছে, এখন এআই আছে, অনেক জায়গায় আছে। তো কোনটা সত্য কোনটা মিটা এটা তো ভেরিফাই করার প্রশ্ন আছে। কিন্তু এখানে দুটো জিনিস ঘটলো। একটা হলো যে এই যে ছাত্র শিবির যে কৌশল, এটা কিন্তু রাজনীতিবিদরা জেনে ফেললো, সবাই জেনে ফেলছে তাদের কৌশলটা কি, অর্থাৎ 1-to-1 কন্ট্যাক্ট। দ্বিতীয়টা হচ্ছে যে এনসিপির যে দাপট এই নির্বাচনের মধ্য দিয়ে এনসিপি যে ছোট হয়ে আসছে, এটা কিন্তু বোঝা গেছে। হ্যাঁ, তো সুতরাং এখন যেটা হবে, ধরেন আপনি যেটা পরবর্তী বলছেন যে এটা জাতীয় নির্বাচনে ইনফ্লুয়েন্স করবে কিনা, করবে না কেন। কিন্তু জাতীয় নির্বাচনে যেটা ঘটবে সেটা হচ্ছে ধরেন 300 আসনে জামাত ইসলাম আপনার নমিনেশন দিয়ে দিছে, তারা তো হয়তো ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করতেছে। হ্যাঁ, তারা তো অনেক কথাই বলতেছে, এও তো শুনি যে সব ভিডিওতে আছে। ভিডিওতে এআই বানায়, যখন একই বক্তব্য একই ব্যক্তির 3-4 বার রিপিট করে, তখন বুঝবেন যে এটা এআই এখানে ইনভলভ থাকতে পারে। কিন্তু এক ব্যক্তির একটা ভিডিও যখন পাবেন, সেটা কিন্তু খুব কমই এআই পাওয়া যায়। তবে যেমন ধরেন আমি বলি যে যখন ভিপি নূর জাতীয় পার্টিতে আক্রমণ করে, জাতীয় পার্টি অফিসে, হ্যাঁ, তখন কিন্তু একটা ভয়েস স্বরাষ্ট্র উপদেষ্টার আসছিল যে এই ভিপি নূর আক্রমণ করতেছে, আসলে হাড্ডি কুড্ডি ভেঙে দিব। তখন পুলিশ অফিসার বলে স্যার অন্য পরিস্থিতি হবে, তুমি বেশি বোঝো, প্রধান উপদেষ্টা বলেছে। এটা কিন্তু এআই করা, এটা কিন্তু ইয়ে না। আপনি এই ভিডিও দেখে যদি বলেন যে এটা ঠিক, এটা ঠিক না। তো আমার বক্তব্য হচ্ছে সব কথা শেষ কথা, যে আমি একটাই কথা বলবো যে এখন যে জাতীয় রাজনীতি ইম্প্যাক্ট, 40,000-এর ভোট হয়েছে, হ্যাঁ, 80% লোক গ্রামে বাস করে। এই আলোচনাটা কিন্তু রাজনৈতিক দল বা রাজনীতিবিদদের সচেতন অংশের ভিতরে আছে, কিন্তু সাধারণ লোক খবরও রাখে না, গ্রামে গঞ্জে এটা নিয়ে অত ভাবে না। যারা পলিটিক্স করে, যেহেতু সামনে নির্বাচন আছে, তারা হয়তো ভাবছে যে এই শিবিরের এইভাবে ওয়ার্ক করা এটা খুব স্টান, এটা খুব আশ্চর্য হয়ে গেছে যে এত ভূমিধস বিজয়, এটা তো কেউ কল্পনায় আনে নাই। এই জন্যে আরও বেশি আমরা যেমনটি দেখলাম যে দেশের গণ্ডি পেরিয়ে অনেকেই কিন্তু ডাকসু নির্বাচনের প্রতি নজর রেখেছে। ডাকসুতে শিবিরের জয় বাংলাদেশে নতুন ইতিহাস, বলছে পাকিস্তান জামায়াত। এই নির্বাচনে অন্যান্য প্যানেল ভারতপন্থী শক্তির ঐক্যবদ্ধ সমর্থন ছিল দাবি করে এটিকে গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছে পাকিস্তান জামায়াত। না, ভারতপন্থীতে যদি ঐক্যবদ্ধ হইতো, উনি তো প্রফেসর, উনি ইলেকশন কমিশনে ছিল, জগন্নাথ হলের ভোট ছাত্রদল বেশি পেল কি করে? এটা তো পাওয়ার কথা ছিল না। তাহলে তো
যদি ভারতপন্থী যেতে তাহলে তো আপনার শিবিরের জগন্নাথ হলের ভোট তো শিবির বেশি পাওয়ার কথা ছিল, যেটা ট্যাগ দেওয়া হচ্ছে সেটা যদি হতো। এগুলো আমার মনে হয় প্রচারণার অংশ। আমি যেটা বলবো যে ডাকসুর কিন্তু আমার কাছে মনে হয়েছে এবারে যে ফলাফল এসছে এটা ডাকসুর ক্যারেক্টার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সকল আন্দোলন আপনি দেখেন, সেই পাকিস্তানের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে ডাকসু এই নির্বাচনটা কিন্তু 8 নম্বর ডাকসু নির্বাচন, 8 ডাকসু। এই ডাকসু যখন ছিল সব ডাকসুর নেতারা কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিত। যেহেতু শিবির একচেটিয়া ভূমিদেশ বিজয় হয়েছে, এই ডাকসু আপনি দেখবেন যে এই ডাকসুর মানে যতগুলো প্যানেল নির্বাচন করেছে সবার আপত্তি আছে এই নির্বাচনে। কেউ বলছে রিগিং হয়েছে, কেউ বলছে ভোট ব্যালট ব্ল্যাঙ্ক ভোট ক্রস দিয়ে দিছে, কেউ বলছে ওখানে ঢুকতে দেওয়া হয় না, এখানে ঢুকতে না। এমনও অভিযোগ আসছে যে ভিসি প্রশাসন থেকে শুরু করে সব প্রবোস্টের একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে এদেরকে পাশ করানোর জন্য, এরকম বলা হচ্ছে। যেমন ডক্টর শহীদুল জাহিদ বলছিল যে কোনো নির্বাচনে অভিযোগ করা একটা গতানুগতিক বিষয় না, গতানুগতিক না, অভিযোগ আসলে তো তার তদন্ত করতে হবে। ওখানে সিসি ক্যামেরা আছে, প্রমাণ করা উচিত ছিল। আমি বলতে যেহেতু এরকম একটা রেজাল্ট হতে যাচ্ছে, আমার বক্তব্য হচ্ছে যেগুলো বার্নিং, যেগুলো মানুষ বিশ্বাস করতেছে সেই জিনিসগুলো যেগুলো ভিডিওতে দেখা গেছে এগুলো তদন্ত, কুইক তদন্ত করে আপনার সিসি ক্যামেরা ফুটেজ আছে, সব আছে, এটা দেখে ওটার একটা লার্ন ভয়েড করে দিত, তাহলে কিন্তু এই সন্দেহ সংশয়টা থাকতো না। এখন তো শিক্ষকদের উপরে দোষ চাপছে যে প্রচারণা তো চলছে। আপনি দেখেন ইউটিউবে যান, ফেসবুকে যান, সমানে নানান রকম হরেক রকম প্রচারণা হচ্ছে। এটা কেউ বিশ্বাস করতেছে, কেউ বিশ্বাস করছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এবারে আপনি শিওর যাবেন হয়তো ছাত্র শিবিরের উত্থান ঘটবে, কারণ তারা গুপ্তভাবে কাজ করবে, বা ছাত্রদের জামাতের ফান্ড আছে, সবাইকে ধরেন ফান্ড দিয়ে হেল্প করবে, এটার বিকাশ ঘটবে। কিন্তু ডাকসুর ক্যারেক্টার কিন্তু লস করবে, কারণ এই ডাকসুর নেতৃত্বে কোনো আন্দোলন হবে না আমার কাছে মনে হয়, কারণ কোন সংগঠন এই ডাকসুর নেতৃত্বে নির্বাচিতদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেছেন দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই বিষয়টি আলোচনায় আনতে চাই বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এমি আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ডাকসুতে নির্বাচিতদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেছেন তারা তাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। ক্যাম্পাস রাজনীতির সমীকরণ বদলে যাবে কি? দেখেন, তাহলে প্রশ্ন হচ্ছে যে এ যাবৎকালে এটা ঘটে নাই। আমাদের দল, সবগুলো দল ছাত্রদেরকে ব্যবহার করে। এই যে ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে এই যে গুপ্তভাবে জীবন রিস্ক নিয়ে তারা ছাত্রলীগের ভিতরে ঢুকেছিল, তখন কি নিষেধ করেছে? করে নাই তো, তাদেরকে নিষেধ করে নাই, এবং তারা ব্যবহার করবে। এখন এই যে উচ্ছ্বসিত শিবির জিতেছে, এটা উচ্ছ্বসিত হচ্ছে না? জামাত তো উচ্ছ্বসিত হচ্ছে, এবং তারা যে ঊর্ধ্বে উঠে কাজ করবে, হ্যাঁ করবে তো। তারা তো অনেক সময় মিশনারি যে ওয়ার্কের মতো করে তো শিবির। আমরা তো ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমাদের সময়ও ছিল, ছাত্র সংঘও পাইছি, পরে তো ছাত্র শিবির। তারা তো মিশনারি যে ওয়ার্কের মতো করে, তাদের তো ছাত্র শিবিরের টাকারও তো অভাব হয় না, টাকাও তো সাপ্লাই দেওয়া হয়। তো এটা মুখে বলা আর বাস্তবে কার্যকর করা খুব কঠিন। আমি খুবই সন্তুষ্ট হব যদি কোনো ছাত্র সংগঠন, কোনো জাতীয় সংগঠন লেজুবৃত্তি না করে। এটাতে আমার ধারণা এই দেশবাসীও খুশি হবে, কিন্তু এটা বাস্তবে ঘটাবে না, কেউ করবে না। এই ছাত্র শিবিরের জিতেছে এই ইমেজ জামাত ব্যবহার করবে, জাতীয় নির্বাচনেও করবে। হ্যাঁ, এবং আপনি জানেন যে ভিডিও ছাড়ছে বক্তব্যে, প্রফেসর গোলাম আজমের ভিডিও ছাড়ছে, তারপরে যে ওয়াজ করতেন কি ওনার বক্তব্য ছাড়ছেন যে সব গ্রামে গঞ্জে শিবির আছে, শিবির দেখে দিবে, এই সেই করছে। হ্যাঁ, প্রফেসর গোলাম আজমের ছবি দিচ্ছে, ছবি শিবিরের কথা বলে, অর্থাৎ শিবিরের যে জিতেছে এটা ইউজ করা শুরু করে দিছে। তো আপনারা যাই বলেন, এটার আপনার অলরেডি ফেসবুকে এগুলি ব্যবহার করা শুরু করে দিছে। তো এগুলো বলে তো লাভ নাই, এগুলো মানুষ বোঝে
এগুলো বুঝবে, এটা ঠিক না। তবে হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে যেমনটি জানিয়েছেন, ডাকসু পরিণত হয়েছে রাজনৈতিক দলের একটি এক্সটেনশন গেমে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলো। আসলে কি তাই? না, দেখেন, ডাকসুকে ইচ্ছে করলে, ডাকসুর তো একটা গঠনতন্ত্র আছে না, সেই মাফিক যদি ইউনিভার্সিটি স্টিক করে, রাজনীতিবিদরা যদি ইনফ্লুয়েন্স না করে, তাহলে কিন্তু ছাত্রদের ওয়েলফেয়ারের জন্যেই ডাকসু কাজ করবে। ধরেন আমাদের সময়ে, ধরেন ইউনিভার্সিটির ভিসি সিনেটে ভোটে হয় না, এখন হতো না তো, আগে বাছাই করে একজন প্রফেসরকে ভিসি বানায় দিত, কোনো ডিসপিউট তো আসে নাই, কারণ তখন ভাবাই হতো যে একটা ভালো প্রফেসরকে ভিসি বানাইতে হবে। এখন তো পলিটিক্যালি ভিসি নিয়োগ হয়, ডিন নিয়োগ হয়, সব যেখানে যেখানে আছে সব হয়, যার ফলে এই বিতর্কটা আসে। তো আমি এই জন্যই বলছি যে হ্যাঁ, ওই আগের দিনই ভালো ছিল, কারণ আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে যে অবস্থাটা ছিল তখন কিন্তু এত লেজুর বৃত্তি ছিল না। একেবারে জাতীয় রাজনৈতিক দলের নির্দেশে সব কাজ করা, এটা কিন্তু আগে করতো না। ছাত্রদের একটা সক্রিয়তা ছিল, ছাত্রদের ডাকসু বলেন, চাকরি বলেন, সব জায়গায় কিন্তু কিছু এই ধরেন ওয়েলফেয়ার ওরিয়েন্টেড, খেলাধুলা, ডিবেট, গান বাজনা ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক কিছু ডাকসু আয়োজন করতে পারে মানুষ। বরংস এখন যে আমাদের রাজনীতিতে যে ক্ষয়িষ্ণু ভাব, এটার থেকে কাটায় উঠতে পারে এই আপনার ছাত্র সংসদগুলি, যা আপনার এক্সট্রা কারিকুলাম করে আপনার নানান রকম ডিবেট, নানান রকম খেলাধুলা, কালচারাল অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি। এখন ধরেন এই ছাত্র শিবির দিচ্ছে, আপনি যে কালচারের কথা ভাবেন সেই কালচার তো হবে না, নিশ্চিত হবে না রাজনীতি। আপনি দেখেন সরোয়ার্দী উদ্যানে, তাহলে কোন কালচারের দিকে আমরা অগ্রসর হব? আমি উদাহরণ দিচ্ছি, কোন কালচারে যাবেন। সরোয়ার্দী উদ্যানে বড় সভা করছিল না, ট্রেন ভাড়া করে, বাস ভাড়া করে, জামাতে ইসলাম করছে না। ওখানে তো সারাদিন পরে হাম নাচ গান, ইসলামিক গান সবই হয়েছে, জাতীয় সঙ্গীত হয় নাই। কিন্তু ওখানে জাতীয় সঙ্গীত হয় নাই, বা আপনার পতাকাও ওঠে নাই, কিছু ওঠে নাই। এই জায়গায় ওনাদের নিজস্ব আলাদা পলিটিক্স আছে। এই পলিটিক্সের কারণেই আমি যেটা বলছি, পলিটিক্সের কারণেই এই ডাকসু পথ হারাবে। ডাকসু আগের মতো ডাকসু থাকবে না। এই ডাকসুর নেতৃত্বে কোনো আন্দোলন হবে না। শহীদুল জাহিদ, ডাকসু পথ হারাবে কি? না, আমার যেটা মনে হয় সেটা হওয়ার সুযোগটা একটু কম। কারণটা হচ্ছে আমরা সেই তরুণ প্রজন্মের ঘাড়ে বা পাশে কিন্তু এখন আমরা আছি, তাদের পিছনে আছি। যে তরুণ প্রজন্ম আসলে আমাদেরকে আজিজ ভাইরা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। কিন্তু তার পরবর্তী যে জাতির ক্রান্তি লগ্নে যে সমস্ত চ্যালেঞ্জ এসেছে, এই ছাত্র সমাজই কিন্তু পথ দেখিয়েছে। 90-এর গণ আন্দোলন বলেন, অথবা হচ্ছে এই 2024-এর এই ছাত্র জনতার একটি সফল বিপ্লব বলেন, তো তারা আমাদেরকে যে পথটা দেখিয়েছে, এই ধারাবাহিকতা, এটা ডাকসু নির্বাচন কেন, এটা সারা দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত বলয়ে তাদের এই প্রভাবটি এটি সুদূর প্রসারিত হবে বলে আমি মনে করি। তার আগে আজিজ ভাই, তিনি খুবই সম্মানিত মানুষ এবং তিনি এত চমৎকার বলেন যে আমরা তন্ময় হয়ে শুনি। জাস্ট কাউকে ডিফেন্ড করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে এসেছি, প্রত্যেকটি ছাত্রছাত্রী আমার কাছে বা আমাদের কাছে সমান, সেই দাবি নিয়েই আমি এখানে কথা বলছি। জাস্ট একটা বিষয়ে ভাই যেটা বলেছেন যে আমাদের নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয়হীনতা ছিল কিনা, অথবা যে সমস্ত যে সমস্ত ইস্যু এসেছে সেগুলো তদন্ত করা যেত কিনা, ওনার কথাতেই কিন্তু ইতিমধ্যে চলে এসেছে যে ভোটের ব্যবধানগুলো এমন একটা পর্যায়ে যে আসলে তারা সুস্পষ্টভাবে কিন্তু এই ফলাফলটা মেনে নিয়েছে। আমরা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু আসলে অভিনন্দনও জানিয়েছেন যারা বিজয়ী হয়েছেন তাদেরকে। ত্রুটি বিচ্যুতির কথাও এভাবে কিন্তু চলে এসেছে। তো আদতে যেটা বলতে চাচ্ছি যে কমিশন কেন্দ্রিক যে একটি কথা আসলো যে আমাদের সমন্বয়হীনতা, আপনি নিশ্চয়ই জানেন যে এই ডাকসু নির্বাচন কিন্তু অনেকদিন পর পর অনুষ্ঠিত হয়। এটা সম্ভবত ওনার কথাতেই চলে এসেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নির্বাচন হওয়ার কথা ছিল, এবং স্বাধীনতা উত্তর আমরা জানি যে 54 বছরে গতবার সহ নির্বাচন হলো মাত্র 8 বার। সেটি আসলে প্রতি বছর কেন আয়োজন করা সম্ভব হয় না, সেই প্রশ্ন রেখে আবারও বিরতিতে যেতে চাই। দর্শক, দেশসাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশসাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়।
ডক্টর শহীদুল জাহিদ, যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, বিগত সময়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সদিচ্ছার কোনো ঘাটতি ছিল কি, নাকি শুধুমাত্র রাজনৈতিক কারণে বারবার আটকে ছিল ডাকসু কিংবা ছাত্র সংসদের নির্বাচনগুলো? আপনি যে প্রশ্নটি করেছেন এটা আসলে জনগুরুত্বপূর্ণ এবং ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বটে। আমাদের ডাকসুর ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় চলে এবং সেখানে সুস্পষ্টভাবে লেখা যেটা ১ বছরের জন্য মেয়াদ, এর জন্য হচ্ছে হল সংসদ এবং হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হইবে। কিন্তু এটা নিকট অতীত তো বটেই, এটা যদি আমরা স্বাধীনতার পরবর্তী ৫৪ বৎসর দেখি, ৫৫ বৎসর, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাত্র ৮ বার এই সংসদটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা এই বছর নির্বাচন অনুষ্ঠান করতে গিয়ে যেটা দেখলাম যে আমাদের আসলে লজিস্টিক্স এর এত শর্টেজ আছে, যেটা আসলে প্রতি বছর আছেই। সাথে সাথে যেটা আছে যে দেখুন, এটা যদি আমরা স্বাভাবিক প্রবাহের মধ্যে রাখতাম তাহলে দ্যাট মিনস আমাদের তো বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে শিক্ষা, গবেষণা, জ্ঞান বিজ্ঞানের উত্তরোত্তর উন্নতি সাধনে সহায়ক ভূমিকা পালন করা। এখন একটি নির্বাচনকে কেন্দ্র করে জাতি এবার যেটা আমরা দেখলাম যে ৩-৪ মাস ধরে হচ্ছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রার্থীতা, আপনি জেনে অবাক হবেন যে এই বছর আমরা কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৪৪৭ জন হচ্ছে প্রার্থী পেয়েছি এই ক্যাটাগরি অনুযায়ী, ভিপি, জিএস, এজিএস অনুযায়ী। একটা জাতীয় নির্বাচনে কি এই পরিমাণ প্রার্থী, অনেকগুলো সংসদীয় আসনে এতগুলো হয় না। এই যে হল সংসদগুলোতে দেখেন যে এখানে কোনোটাতে ৮০, ৯০, ১০০ বা শতাধিক ক্যান্ডিডেট আছে। তো সুতরাং এই নির্বাচনটা যদি প্রতি বছর অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানের পক্ষে আমি, যদি আমাদের একাডেমিক ক্যালেন্ডার ঠিক রেখে পরীক্ষা বাধাগ্রস্ত হবে না, ক্লাস বাধাগ্রস্ত হবে না, কর্মপরিবেশ বাধাগ্রস্ত হবে না, এবং হলে যে নেতৃত্বটা আসবে তারা হচ্ছে সুশাসনের ভিত্তিতে তাদের যে কর্মপরিধি বলে সেখানেই শুধুমাত্র তারা কিন্তু এখানে এনগেজ থাকবেন। তারা অনধিকার চর্চা যেটা আছে সেটাতে, যেমন ধরেন হলের সিট বন্টন, তারপরে হচ্ছে ক্যান্টিনে ফাও খাওয়া, অথবা হচ্ছে মাসলম্যান কালচারটা ইতিপূর্বে ছিল, পেশি শক্তির যে ব্যবহার, দলীয় লেজুর বৃত্তি যেটা আছে সেই সমস্ত কাজে ব্যবহৃত না হওয়া, চাঁদাবাজি বা এই ধরনের অন্যায় আচরণের সাথে তারা সংযুক্ত না হওয়া, এরকম যদি আমরা নেতৃত্ব ছেলেমেয়েদের মধ্য থেকে উঠে আসতে দেখি এবং তারা যদি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা গবেষণার পরিবেশটা অক্ষুণ্ণ রাখতে ভূমিকা পালন করতে চান, সেই ক্ষেত্রে তো প্রত্যেক বছরই এটা নির্বাচিত। কিন্তু এবারের নির্বাচন আমরা যেমনটি দেখলাম যে ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস। বিবৃতিতে তারা উল্লেখ করে ডাকসু নির্বাচনে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নির্বাচনে একাধিক ব্যালট পেপার আগেই পূরণ করা অবস্থায় পাওয়া যায়। রোকেয়া হলে একটি নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ বন্ধ ছিল। সার্বক্ষণিক চালু থাকার কথা থাকলেও ভোট গণনার এলইডি স্ক্রিন একাধিকবার বন্ধ হয়ে যায়। এ ধরনের অনিয়মের জন্য প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তারা দায়ী বলে অভিযোগ করেছে সংগঠনটি। অভিযোগগুলো আমলে নিয়ে আপনারা তদন্ত করবেন কি? না, এখানে দেখুন যে যারা এই অভিযোগ উত্থাপন করেছেন তাদের প্রতি আমি সাধুবাদ জানাই, এটা তারা করতেই পারেন। কিন্তু যে ইস্যুগুলো আসলো, যেমন এলইডি স্ক্রিন বন্ধ ছিল, এখন বৈদ্যুতিক গোলযোগ, আমি যতটুকু শুনেছি যে একটি কেন্দ্রে ওই যে ছেলেমেয়েরা হচ্ছে হুড়োহুড়ি করছিল বা ওখান থেকে হাঁটাহাঁটি করছে, এলইডি স্ক্রিনের সাথে তারা একটু গুতা লেগেছে এবং ওই তারটা একটু সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, হয়তো ২-৪-৫ মিনিটের জন্য ওইটা আবার রিকানেক্ট করতে যে সময়টা লেগেছে। এখন এই ধরনের ছোটখাটো যে ইস্যুগুলো ছিল এগুলো কিন্তু তাৎক্ষণিকভাবেই, এখানে আন্তরিকতার আমাদের কোনোই অভাব ছিল না। আমাদের যে সমন্বয়হীনতার কথা ইতিমধ্যে এসেছে, সেখানেও আমাদের কোনো সমন্বয়হীনতার অভাব ছিল বলে আমরা মনে করছি না। 100% অ্যাকুরেসি আমরাও নিজেরাও দাবি করি না। হিউম্যান এরর যেটা সেটা তো আছেই। এবং এখানে ৪০,০০০ ভোটার এবং তারা যে এই 80%-এর কাছাকাছি ভোটদান করতে এসেছেন, নারী ভোটারদের যে এত উচ্ছ্বাস এবং হচ্ছে উপস্থিতি, এবং তারা, আপনি জেনে অবাক হবেন যে সকাল থেকে তারা হচ্ছে লাইনে দাঁড়িয়ে ভোটদান করেছেন এবং প্রায় ২টা, ২:৩০ বা ৩টার মধ্যে, মানে ৪টার আগেই এগুলো আবার দেখা যাচ্ছে যে কেন্দ্রে ভোটদান, মানে ৪টার পরে খুব বেশি যে ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়েছিল এরকম আমরা দেখিনি। সুতরাং সুশৃঙ্খলভাবে, সুসংগঠিতভাবে, সুপরিকল্পিতভাবে আমরা এই নির্বাচনটি অনুষ্ঠানের ব্যবস্থা করেছি
এর মধ্যেও যদি ন্যূনতম ত্রুটি বিচ্যুতি থেকে থাকে এগুলো হিউম্যান এরর মাত্র, যেটাকে আমরা পরিসংখ্যানের ভাষায় স্ট্যান্ডার্ড এরর বলতে পারি। তারপরও যারা অভিযোগ করেছেন এখানে পত্রপত্রিকায় বিবৃতি সেটা দিতেই পারেন, কিন্তু অভিযোগ সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছানোর কথা, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে তারা যদি আপিল জানান এবং যথাযথ প্রক্রিয়ায় আসেন, বলে সেক্ষেত্রে এটা তাদের রাইট। আমি তাদের রাইটকে সমুন্নত রাখার জন্য আমি হয়তো তাদের পক্ষে কথা বলবো। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শহীদুল সাহিদ। জনাব এ বি আজিজ, ডাকসু নির্বাচন রাজনীতিতে কি বার্তা দিল? এর ফল, ডাকসুতে আমরা যে ফলাফল দেখলাম, জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে কাজ করবে কি? গুরুত্বপূর্ণ না হলেও ইনফ্লুয়েন্স তো কিছু থাকবেই। কারণ আমি বলবো যে এখানে ওই শিবির এবং জামাতের যে ওয়ার্কিং প্রসেস এটা কিন্তু জানা গেল, সুতরাং এটা একটা সুবিধার দিকও আছে। আবার তারা যেভাবে ওয়ার্ক করে তাতে কিন্তু ইলেকশনে কিন্তু অনেক পয়সার ইনভলভমেন্ট বেড়ে যাবে। ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করা এবং নানাভাবে নানা সহযোগিতা করা, এটা তো সব দলের পক্ষে সম্ভব হবে না। এই জন্যই বলবো ইলেকশন, জাতীয় নির্বাচনটা কিন্তু খুব কস্টলি হয়ে যাবে। আপনি দেখবেন যদিও স্বীকার করবে না, কারণ তারা, আমি তো বলছি যে আমি তো ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, এটা কিন্তু অনেকটা মিশনারি জিল নিয়ে তারা করে, পরিকল্পিতভাবে করে। প্রত্যেকটা ব্যক্তিকে যেভাবে হক হেল্প করা এবং কনভিন্স করা, এবং যেভাবে কনভিন্স করা এবং আর্থিক থেকে শুরু করে সব ধরনের হেল্প করা হয়। সুতরাং একটা লোককে মোটিভেট করতে যা করতে হয় তাই করে, এবং তারা রিস্কও নিতে পারে। তাদের ওরিয়েন্টেশন একটা রেজিমেন্টেড পার্টি যেভাবে চলে এইভাবেই চলে। সুতরাং জাতীয় নির্বাচনে ইনফ্লুয়েন্স থাকবে, তবে আমার মনে হয় তাদের রাস্তা অনুসরণ করতে গেলে প্রত্যেকটা প্রার্থীর খরচ বেড়ে যাবে। জাতীয় নির্বাচনের আগে আমরা ডাকসুকে যদি আসলে টেস্ট ম্যাচ হিসেবে বিবেচনা করি, সেই টেস্ট ম্যাচে সরকারের ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবেন? না, টেস্ট ম্যাচ এটাকে ধরা যাবে না, কারণ আমি আগেই বলেছি 40,000 ভোট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, কোথাও 20,000, কোথাও 30,000, কোথাও 40,000, এইভাবে হবে। আমাদের দেশের 80% লোক গ্রামে বাস করে। গ্রামে তাদের ভিতরে এখন যেহেতু সামনে নির্বাচন, এই জন্য ডাকসু এইসব নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু নির্বাচনের যে নর্মাল যে একটা লোকের প্রার্থীর যে পারফরমেন্স সেটা তো বিবেচনা আসবে। সুতরাং ইনফ্লুয়েন্স কিছু থাকবে, তবে এটাতে বড় ধরনের জাতীয় নির্বাচনে কিছু হবে না। আপনি ধরেন জামাত ইসলামের কথা, জামাত ইসলামের প্রত্যেকটা সেন্টারে আপনারা যদি বলেন ফিক্সড ভোট আছে, হয়তো কত পার্সেন্ট বাড়তে পারে, যেহেতু ওপেন রাজনীতি করতে পারতেছে, বাড়বে, কিন্তু রাত দিন উল্টায় যাবে, এটা হবে না। কারণ ওয়েস্টমিনিস্টার সিস্টেমে নির্বাচন করতে যে বেশি ভোট পাবে সেই জিতবে। সুতরাং এখানে কিন্তু অত সহজ না, এবং এই জন্যই কিন্তু পিআর সিস্টেমের দাবি উঠছে, সেটা তো ঐক্যমত কমিশন আপনার নাকচ করে দিয়েছে। এখন যেটা আছে শুধু জুলাই। তাহলে আপনি বলছেন ডাকসুকে দিয়ে আসলে জাতীয় নির্বাচন পরিমাপের কোনো সুযোগ নেই? পরিমাপের সুযোগ না, কিছু ইনফ্লুয়েন্স থাকবে, তবে এটা পরিমাপ করার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শহীদুল সাহিদ। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।